কে জানে দিদিমণি কি বলবে। এতদিন যে কামাই করলাম তাও আবার না বলে। কি করব, কাজটাই তো এমন ছিল। লোকে কি বলতো, শাশুড়ি অসুস্থ আর এ দেখো এলোই না। কে জানে দিদিমণির মুড কেমন হবে, আমাকে দেখে খুশি হলেই ব্যাস। মনে হচ্ছে দিদিমণি ঘুমোচ্ছে। আমি আবার তাড়াতাড়ি আসিনি তো। দুধ আর পেপার। দিদিমণি কাউকে না বলে বাইরে চলে গেছে। ঠিক আছে, আমিও যাই। দিদিমণি ফিরে এলে আমিও আসবো। আরে রক্ত মনে হচ্ছে। রক্ত, রক্ত! নলিনী দিদিমণির ঘরের বাইরে রক্ত। এই যে এখানে, এই যে এখানেও, এই যে দুধের প্যাকেটের নিচেও রক্ত। কিন্তু এই রক্তটা কার? ও নো, তাহলে নলিনীকে কেউ মেরে ফেলেনি তো? মাই গড, চারদিকে রক্ত আর রক্ত। মেঝেতে রক্ত, দেওয়ালে রক্ত, সব জায়গায় রক্ত। মনে তো হচ্ছে কেউ রক্ত দিয়ে হোলি খেলেছে। রক্ত তো সব জায়গায় দেখছি, কিন্তু লাশটা কোথায়? লাশ কোথায় দেখো তো। স্যার, স্যার। হ্যাঁ ফেডরিক। স্যার, খুব তাজ্জব ব্যাপার স্যার। চতুর্দিকে এত রক্ত, কিন্তু লাশ কোথাও দেখছি না। লাশ কোথাও নেই? না স্যার। সচিন, এখান থেকে রক্ত তোলো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। স্যার, ঘরের দরজা জানলাগুলো একদম ঠিকঠাক আছে। ঘরের দরজা ঠিক আছে, জানলা ঠিক আছে, তবুও রক্ত এই বাড়িতেই আছে। একটা কাজ করো, প্রতিবেশীদের ভালো করে জিজ্ঞাসাবাদ করো, দেখো কিছু জানা যায় কিনা। যাও। আরো একটা কথা স্যার, বাড়িতে এমন কোনো অস্ত্র কোথাও নেই যা দিয়ে খুন করা সম্ভব। অস্ত্র দেখা যাচ্ছে না, লাশ দেখা যাচ্ছে না, অথচ খুন যদি হয়ে থাকে এই বাড়িতেই হয়েছে। কিন্তু কার? এই বাড়িতে নলিনী থাকে, কিন্তু দুদিন ধরে ওকে দেখতে পাইনি। এই বাড়িতে কোনো পুরুষ থাকে না, ও একাই থাকে এখানে। হ্যাঁ, উনি একাই থাকতেন। আচ্ছা, তো কখনো আপনারা কোনো উল্টোপাল্টা লোককে এখানে আসতে দেখেছেন? ফেডরিক, এই বিল্ডিং এর ওয়াচম্যানকে ডাকো, হয়তো ও কাউকে দেখে থাকবে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, আমি ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চুলও পেয়েছি। রক্তে মাখামাখি স্যার। রক্তে মাখামাখি? এটাকে ভালো করে রাখো আর শালুকের কাছে পাঠিয়ে দাও। স্যার। দেখুন ম্যাডাম, আমরা ওয়ার্কিং ক্লাস লোক, সারাদিন আমরা ঘরে বসে থাকি না। আর হ্যাঁ, আমরা কি করে বলবো বলুন তো এখানে কে আসে আর কে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যা কিছু জানেন এই বাড়ির সম্পর্কে, নলিনীর সম্পর্কে, প্লিজ আমাদের বলুন। এত রক্ত? হ্যাঁ, রক্ত। এই বাড়িতে খুন হয়েছে, কিছু জানো তুমি? স্যার, নলিনী ম্যাডাম জানতে পারলে ভীষণ শক পাবেন। নলিনী? এই নলিনী কে? কোথায় তিনি? এই বাড়িটার মালকিন, পরশু পুনে গেছেন। এই বাড়ির মালকিন নলিনী পুনে গিয়েছেন? তুমি দেখেছো ওনাকে পুনেতে যেতে? হ্যাঁ স্যার। আশ্চর্য তো, এই বাড়ির মালকিন নলিনী পুনেতে গেছে, তাহলে এই রক্তটা কার হতে পারে? এই বাড়িতে কেউ এসেছিল নলিনী পুনে যাওয়ার পরে? না স্যার, কেউ আসেনি স্যার। সত্যি বলছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাইরে গিয়ে দাঁড়াও। স্যার, হ্যাঁ, এই বাড়ির ওনার নলিনী, ও নাম্বার পেয়ে গেছি। ফোন করে দেখো কোথায় আছে। কি হলো? স্যার, রিং হচ্ছে না। আবার ট্রাই করো। ফোন ধরছে না স্যার। ফোন ধরছে না? তাহলে নলিনী গেল তো গেল কোথায়? স্যার, একটা কথা জিজ্ঞেস করি, এমন ব্যাপার নয় তো যে নলিনী চুপি চুপি পুনা থেকে ফিরে এসেছিল আর আসতেই ওর খুন হয়ে গেছে? ফেডরিক, ওয়াচম্যান বলছে নলিনী পুনেতে গেছে,
এই বাড়িতে আমরা না কোনো অস্ত্র পেয়েছি না কোনো লাশ। তাহলে এই রক্তটা কার? কাকে খুন করা হয়েছে? এই বাড়ি থেকে নলিনীর ফটো নিয়ে নাও। সচিন, নলিনীকে কিন্তু তুমি ফোন করে যাবে। স্যার। অভিজিৎ, এটা কিছুতেই বুঝতে পারছি না, বাড়ির ভেতরে খুন হলো আর পড়শিরা কিছু জানলোই না। হ্যাঁ স্যার, রক্ত তো প্রচুর বেরিয়েছে, তাহলে চিৎকার চেঁচিমেচির আওয়াজ তো পাওয়া উচিত। সেটাই তো। আর এটাও তো হতে পারে যে খুন করার সময় মেয়েটা হয়তো অজ্ঞান ছিল, কিংবা খুনি হয়তো ওকে নেশার ওষুধ খাইয়েছিল। কে? কিন্তু স্যার, খুনি লাশটাকে বাইরে কি করে নিয়ে গেল? একে তো খুন করার সময় ভয় পাওয়ার কথা, তার উপরে লাশটাকে বাইরে নিয়ে যাওয়া। সেটাই তো, খুনি লাশটাকে বাইরে নিয়ে গেল, কিন্তু কিভাবে? কিভাবে? স্যার, এই ওয়াচম্যানও আমাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। ও বলেছিল যে নলিনীকে বাইরে যেতে দেখেছিল, ও পুনে গেছে। সেটাও একটা কথা। ওয়াচম্যান নলিনীকে যেতে দেখেছে পুনেতে। যদি ওই বাড়িতে খুনি হয়ে থাকে তাহলে কার হয়েছে? আমি বলবো স্যার, কি হয়ে থাকতে পারে? ওই যে কথায় আছে না অভিজিৎ, যখন কোনো কথা বোঝা যায় না তখন বয়স্ক বা কোনো বুদ্ধিমান লোকের কথাই শোনা উচিত। হ্যাঁ ফেডরিক, বলো। সরি, বলবো না। ব্যাস ব্যাস, বলো। কথাগুলো পেটে চেপে রেখে দিও না, পেটে ব্যথা শুরু হয়ে যাবে। বলো। দেখুন স্যার, ব্যাপারটা এরকম, নলিনী যখন পুনা যাচ্ছিল ওর বাড়িতে একটা চোর ঢোকে। নলিনী আচমকা বাড়িতে ফেরে, চোর তার উপর হামলা করে বসে, কিন্তু নলিনী তাকে মেরে ফেলে। সে ভয় পেয়ে যায়, সে লাশটাকে টুকরো টুকরো করে কেটে একটা ব্যাগে ভরে বেরিয়ে যায়। পুনে? হ্যাঁ। লাশটাকে ব্যাগে ভরে পুনে নিয়ে গেল। ফেডরিক, নলিনী এত ভারী ব্যাগ কি করে পুনেতে নিয়ে যেতে পারে? হ্যাঁ, না 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 না, স্যার। এটা হ্যাঁ স্যার, নলিনীর ফোনটা বাজছে। দেখো। হ্যালো স্যার, কোনো মহিলা? কথা বলো, দেখো কে। কি বলছেন? নলিনী? নলিনী স্যার। নলিনী? নলিনী, আমি এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। দেখো, তোমার বাড়িতে একটা খুন হয়েছে। হ্যাঁ, তুমি এখন কোথায়? পুনেতে? ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের বিরোধে এসো। ওকে। স্যার, যদি নলিনী বেঁচে থাকে তাহলে কার খুন হয়েছে আর কে করেছে? আমি ঠিকই বলছি স্যার, নলিনী ওই চোরটাকে মেরে ফেলেছে। ফেডরিক, নলিনী যদি চোরটাকে মারতো তাহলে ও নিজেই ভয় পেত, কিন্তু ওর কথা শুনে তো মনে হচ্ছে না ও ভয় পেয়েছে, না কোনো আফসোস আছে না। হ্যালো, এসিপি প্রদ্যুমান। কোথায়? ঠিক আছে, আমরা আসছি। আপনারা সিআইডি? তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। আমি এখানকার চাকর স্যার। যখন আমি আজ ঘর পরিষ্কার করার জন্য খুলি তো স্যার এটা দেখতে পেয়েছি। এতটা রক্ত? এতটা রক্ত দেওয়ালে লেগেছে? নলিনীর বাড়িতেও এরকম রক্ত ছড়িয়েছিল সব। দেখে তো মনে হচ্ছে যে খুনি লোকটাকে মারার সময় লোকটা হয়তো মুখ থুবড়ে বা পিঠটা দেওয়ালে গিয়ে ধাক্কা লেগেছিল, আর তারপর দেওয়াল ঘেঁষেও নিচে পড়ে গেছিল। ওটার জন্যই এই চিহ্নটা তৈরি হয়েছে। রক্তটা খুব বেশি। দেখো তো সারা ঘরের মধ্যে কি আছে, লাশটা পাও কিনা। ইয়েস স্যার। তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছিলে? না স্যার, আমি এখান থেকে কাউকে যেতে আসতে দেখিনি স্যার। যখন আমি এখানে এসেছি, এসে শুধু এই রক্ত দেখতে পেয়েছি স্যার। সত্যি কথা বলছো? হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। সব বাড়িতে কোনো লাশও নেই আর অস্ত্রও নেই। আচ্ছা, তা সত্ত্বেও এত রক্ত? কার রক্ত এটা? আমি জানি না স্যার। দেখো, খুনের ব্যাপার এটা, যা কিছু জানো সত্যি সত্যি বলো। লাশ নেই তো রক্ত কোথা থেকে এলো এখানে? স্যার, যতটুকু জানতাম স্যার সব বলে দিয়েছি, বাকি আর কিচ্ছু জানি না স্যার। বিবেক,
রক্তের স্যাম্পল নিন। মালিক কে এই বাড়ির? স্যার পুনিত স্যার, কিন্তু উনি প্রত্যেক শনিবার আর রবিবার এখানে ছুটি কাটানোর জন্য আসেন। আর তখনই আমি আসি স্যার, সেই জন্য আজ পরিষ্কার করার জন্য এসেছিলাম স্যার। তো নিজের মালিককে ফোন করে বলনি এই রক্তের ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি ওনাকে ফোন করছি, কিন্তু উনি ফোন তুলছেনই না স্যার। ফোন তুলছে না? আচ্ছা, অদ্ভুত ব্যাপার। দরজাটা ঠিকঠাকই আছে, লকটাও ভাঙেনি কোনোভাবে, তা সত্ত্বেও ভিতরে খুন হয়ে গেল। নলিনীর বাড়িতেও এইভাবেই খুন হয়েছিল সব। দরজাও ভাঙা ছিল না, তালাও ভাঙা ছিল না। দুটো খুন দুটো জায়গায়, আর দু জায়গাতেই দেওয়ালে রক্ত লেগে রয়েছে, আর দু জায়গা থেকেই লাশ গায়েব। পুনিতের বাড়ি থেকে আর নলিনীর বাড়ি থেকে। একটু দেখো, এ ম্যাডামকে চেনো? নলিনী নামে না। নলিনী? আমি এনাকে চিনি না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু নিজের মালিকের নাম্বারটা দাও। 10923478 78। হ্যালো, মিস্টার পুনিত? কি হসপিটালে? কোন হসপিটালে? বেচারা পুনিত নিজেই হাসপাতালে পড়ে রয়েছে আর বাড়িতে খুন হয়ে গেছে। হতে পারে বিবেক যে কোনো বেচারাই নয়, খুন করি হসপিটালে পড়ে রয়েছে। যখনই কোনো অপরাধীর ধরা পড়ার সময় হয়ে যায় না, তখন তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ স্যার, 4-5 দিন ধরে এটা বুঝতে পারা যায় না যে বুকে ব্যথাটা কেন হচ্ছিল। আরে এর তো বুকে ব্যথা নয়, এর তো অন্য কিছু হয়েছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সেইরি থেকে এসেছি, আমরা মিস্টার পুনিতের সঙ্গে একা একটু কথা বলতে চাই। ওকে ঠিক আছে। আপনারা সিআইডি? আপনারাই আমাকে ফোন করেছিলেন কিছু কথা বলার জন্য? আগে হ্যাঁ, পুনিতবাবু আপনার ফার্ম হাউস আছে না? হ্যাঁ আছে। আপনি জানেন আপনার ফার্ম হাউসে কি হয়েছে? জানি না তো। আপনার ফার্ম হাউসে প্রচুর রক্ত ছড়িয়ে রয়েছে। কি? আমার ফার্ম হাউসে রক্ত? আরে আপনার বুকে ব্যথা হচ্ছে না তো? কই না তো। যাক, তাহলে তো ঠিক আছে। এবার এটা বলুন, রক্তটা কার? আরে লাশটা কোথায়? দেখুন, প্রথমে তো আমি এটাই জানি না যে আমার ফার্ম হাউসে খুন হয়েছে। আমি এটা কি করে বলবো যে ওই রক্তটা কার? স্যার, আমি নিজের ফার্ম হাউস পর্যন্ত পৌঁছাতেই পারিনি, রাস্তার মাঝেই আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনার চাকরি আমাদেরকে ফোন করে ডেকেছিল, বলছিল যে ফার্ম হাউসে প্রচুর রক্ত ছড়িয়ে রয়েছে। চাকর বলেছে? কিন্তু ওখানে তো কেউ থাকে না, আর ওই ঘরটা শুধু আমি আর আমার চাকরই খুলি। স্যার, কোথাও ওই চাকরটাই হয়তো কিছু। না, সেটা মনে হচ্ছে না। যদি ও করে থাকতো তাহলে ওখানে থাকতো না, কোথাও পালিয়ে চলে যেত। আপনি আপনি মেয়েটিকে চেনেন? না। কে ইনি? এর নাম নলিনী। না স্যার, আমি ইনাকে আগে কখনো দেখিনি। ওই ওই খুনের সাথে এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। যেরকম রক্ত আমরা আপনার ফার্ম হাউসে পেয়েছি, ঠিক সেরকমই রক্ত কয়েক ঘন্টা আগে আমরা এই নলিনীর বাড়িতেও পেয়েছি। হোয়াট? দুটো খুন হয়েছে। খুন নম্বর 1, খুন নাম্বার 2। দুটো খুন আলাদা আলাদা জায়গায়, একটা জুহুতে আর দ্বিতীয়টা মাড আইল্যান্ডে। একটা নলিনীর বাড়িতে আর দ্বিতীয়টা পুনিতের বাড়িতে। দুটো বাড়ির দূরত্ব আনুমানিক 20 থেকে 22 কিলোমিটার। দুটো খুন একইভাবে হয়েছে। দুটো খুনই ঘরের ভেতরে হয়েছে।
আর লাশ দুটো জায়গায় পাওয়া যায়নি। আর স্যার দুটো বাড়ির মালিকই বেঁচে রয়েছে, কোনো বাড়িতেই কোনো ক্ষতি হয়নি, না কোনো ভাঙচুর করা হয়েছে না দরজা ভাঙা হয়েছে। আর একটা ব্যাপার স্যার, খুনের সময় দুটো ঘরের মালিকই বাড়িতে ছিল না। স্যার ইনি হলেন নলিনী, ইনি ফোন করেছিলেন স্যার। দেখুন স্যার, আমিও বুঝতে পারছি না আমার বাড়িতে খুন কি করে হলো, আর আপনারা আমাকেই দোষ দিচ্ছেন। দেখুন, আপাতত আপনি এটা বলুন যে কোনো পুনিত নামের কাউকে চেনেন? এই পুনিতটা কে? আমি কোনো পুনিতকে চিনি না। সত্যি কি আপনি কোনো পুনিতকে চেনেন না? আগে না। কিছু গোপন করার চেষ্টা করছেন না তো আপনি? আর যদি সেটা হয় তাহলে অনেক অসুবিধায় পড়ে যাবেন আপনি। সত্যি বলুন। আমি সত্যি বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। পুনে আপনি কি জন্য গিয়েছিলেন? স্যার আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার ক্লায়েন্ট আছে, ওনার কোম্পানির কিছু কাজ ছিল পুনেতে। আপনি চাইলে কোম্পানিতে ফোন করতে পারেন, আর ওই হোটেলেও জিজ্ঞেস করতে পারেন যেখানে আমি ছিলাম। সত্যি বলছেন আপনি? আগে হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন। স্যার এ মিথ্যে কথা বলছে। এ প্রথমে খুন করলো, তারপরে পুনা পালিয়ে গেল। এ খুনি স্যার। না, আমি খুনি নই, আমি কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি। হ্যাঁ সালুকে। কি? ও, কিন্তু সোনালি এটা কিভাবে হতে পারে? ডক্টর সালুকে কলেজেও না তোমার চোখগুলো এরকম বড় বড় হয়ে থাকতো। কামান ইয়ার, সেটা তো শুধু তোমাকে দেখেই। ছাড়ো ছাড়ো সালুকে, তখনও না তুমি এই ধরনের কথাবার্তাই বলতে। এটা কি করে হয়ে গেল, মানে এটা কি করে হতে পারে ভাই? সালুকে স্যার মনে হয় ভালোবাসার ব্যাপারে কথা বলছেন, যে এটা হতে কি করে পারে। সারিকা, এই ফরেনসিক ল্যাবে প্রেম ভালোবাসার কথা কি করে উঠলো? কি ব্যাপার সালুকে স্যার? এসিপি স্যার বলছিলেন যে আপনি চমকে দেওয়ার মতো একটা খবর দেবেন। হ্যাঁ শোনাবো তো, আর খবরটা এমন বস যে শুনলেই তোমাদের একদম গায়ের লোম খাড়া হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আপনি আবার রক্ত দেখে এটা বুঝে যাননি তো যে খুন ঠিক কার কার হয়েছে? কার কার নয়, খুন কেবলমাত্র একজনেরই হয়েছে। কি? চমকে গেলে তো? ধাক্কা লাগলো তো? আরে বস, এখনো তো কিছু বলিনি। দেখো ভাই, তোমরা যে রক্তটা পেয়েছো না ওই নলিনী আর পুনিতের বাড়িতে, দুটো রক্তের স্যাম্পলই একই মহিলার। মহিলার? মানে যে মারা গেছে সে মহিলা ছিল? হ্যাঁ। কিন্তু এটা কি করে হতে পারে? একজন মহিলা দুই জায়গায় কি করে মরতে পারে? এরকমটাই হয়েছে, রক্ত একই মহিলার। এরকমটা হতেই পারে না, তার কারণ দুটো বাড়ি একে অপরের থেকে 20-22 কিলোমিটার দূরত্বে। একটা জায়গায় মরার পর সে আর একটা জায়গায় গিয়ে কি করে মরতে পারে? ফ্রেডি, ডিএনএ রিপোর্ট এই কথাই বলছে। স্যার, এই যে রক্তটা আমরা পেয়েছি আলাদা আলাদা জায়গা থেকে, এই রক্তটা কোনো একজন মহিলারই, কিন্তু দুটো রক্তে একটু ফারাক আছে। ফারাক? ফারাক আছে। এসো নিজেই দেখে নাও কি ফারাক আছে। দেখাও সারিকা। ফারাক তো আছে, কিন্তু কিভাবে? যে রক্তটা আমরা পুনিতের বাড়ি থেকে পেয়েছি ওটাতে কেমিক্যাল মেশানো আছে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, কিন্তু যে রক্তটা নলিনীর বাড়ি থেকে পাওয়া গেছে ওটাতে কিচ্ছু মেশানো নেই। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মানে ময়লা? হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু রক্তে ময়লা আসা কিভাবে সম্ভব? খুনি খুন করার পরে লাশটাকে ময়লার মধ্যে ফেলে দিয়েছিল, সেই জন্যই হয়তো আমরা রক্তে কেমিক্যাল পেয়েছি। আর ওই যে চুলটা আমরা পেয়েছি? হ্যাঁ ওই চুল ডক্টর সারিকা, ওই চুলের ব্যাপারে আপনি কি জানতে পারলেন? জাস্ট আ মোমেন্ট, এদিকে এসো। এই চুলটা ওই মহিলারই যার খুন হয়েছে। ওরই? হ্যাঁ ওরই। আরো একটা কথা যেটা শুনলে হয়তো আপনাদের কোনো হেল্প হতে পারে। সেটা কি? এই মেয়েটার চুলেও একটা কেমিক্যাল পাওয়া গেছে, অ্যামোনিয়া, যেটা এই মেয়েটার চুলে ওর মৃত্যুর আগে লাগানো হয়েছিল। আর তোমরা তো জানো এই কেমিক্যাল চুলের ট্রিটমেন্টে কাজে লাগানো হয়। হতে পারে এই মেয়েটি হয়তো নিজের চুলের ট্রিটমেন্ট করতে গিয়েছিল, অথবা চুলকে কার্ল করাতে গিয়েছিল। মানে ওই মহিলা নিজের চুলের ট্রিটমেন্ট করাচ্ছিল? একদম তাই। ও, তার মানে ওই মহিলা নিজের চুলের ট্রিটমেন্ট করানোর জন্য কোনো স্যালুনে গিয়েছিল? স্যার
একজন মহিলা দুবার কি করে মরতে পারে স্যার? তাও আবার আলাদা আলাদা বাড়িতে। প্রথমে সে এক জায়গায় মরলো, তারপর সে অন্য জায়গায় গেল, সেখানে গিয়ে আবার মরে গেল। ফেডরিক, খুন দুটো জায়গায় হয়নি, খুন একই জায়গায় হয়েছে, আর সেখান থেকে রক্ত 2 জায়গায় ছড়ানো হয়েছে। বেশ অবাক করা ব্যাপার স্যার এটা। খুনি একটা জায়গায় খুন করছে, সেইখান থেকে রক্ত নিয়ে অন্য জায়গায় গিয়ে ছড়িয়ে আসছে, ছিটিয়ে দিচ্ছে দেওয়ালে। স্যার হতে পারে খুনি ওদের ফাঁসাতে চেয়েছিল, বদলা নিতে চেয়েছিল, বা হতে পারে ওদের কোনো পুরনো শত্রুতা ছিল। স্যার ডক্টর সালুকে একটা কাজের কথা বলেছেন, যে রক্ত একজনেরই, কিন্তু 2 জায়গার রক্তেই একটু একটু পার্থক্য আছে। পুনিতের ঘরে যে রক্তটা পাওয়া গেছিল তাতে একটু কেমিক্যাল আছে স্যার। এদিকে নলিনীর বাড়িতে যে রক্তটা পাওয়া গেছিল তাতে কোনো রকম কেমিক্যালই ছিল না। কিন্তু স্যার একই মহিলার যখন খুন হয়েছে, দুটো রক্তের মধ্যে পার্থক্য কি করে হলো? একজনই মহিলা, দুটো জায়গায় তার খুন হয়ে গেল, আর দুটো জায়গায় তার রক্ত আলাদা আলাদা। একজন মহিলা, রক্ত আলাদা আলাদা, তার উপর যে চুলটা পাওয়া গেছে তাতে অ্যামোনিয়া। আমার তো মাথা ঘুরে যাচ্ছে স্যার। স্যার ডক্টর সালুকেও তো বলছিলেন হয়তো মৃত্যুর আগে মহিলাটি সেলুন গেছিলেন চুল কার্লি করবার জন্য, আর কোনো কারণে ওই ট্রিটমেন্টটা পুরো করতে পারেননি। অভিজিৎ, শহরে যতগুলো বিউটি সেলুন আছে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো, জিজ্ঞেস করো ওদের যে এমন কোনো মেয়ে এসেছিল কিনা চুলের ট্রিটমেন্ট করাতে, যে ট্রিটমেন্ট মাঝপথেই ছেড়ে দিয়েছে আর চলে গেছে। আরো একটা কথা, ওই নলিনীর বাড়িতে দ্বিতীয়বার গিয়ে দেখো একই খুন 2বার হলো কি করে। এক মহিলার 2বার খুন, এই পুরো জায়গাটা ভালো করে খুঁজে দেখতে হবে, একটাও জায়গা যেন বাদ না পড়ে। খুঁজতে হবে ডাস্টবিনটা কোথায়। ডাস্টবিনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ডক্টর সালুকে তো বলছিলেন যে লাশটা ডাস্টবিনেই ছিল। স্যার, হ্যাঁ কি হয়েছে? স্যার বাসন মাজার সিঙ্কের নিচে এই আলমারির মতো জায়গা আছে যেটা খোলা যায়। কি ভয়ানক দুর্গন্ধ, প্রাণ বেরিয়ে গেল। এটা ফলস, এখান থেকে ময়লা নিচে ফেলা হয়। তার মানে ব্যাগে ময়লা ভরে এখান থেকে ফেলে দিলে তাহলে সেটা সোজা নিচে গিয়ে পড়বে? হ্যাঁ, তার মানে এই বিল্ডিং এর সব ময়লা এখান থেকেই নিচে ফেলা হয়, আর ওখান থেকে ময়লার গাড়ি এসে সেগুলো নিয়ে যায়। এই কারণেই তো ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ময়লা তুলতে হয় না। স্যার এই দেখুন, রক্ত লেগে আছে এখানে। রক্ত? ও, তার মানে লাশটা এখান থেকে ফেলা হয়েছিল। এই কারণেই তো লাশটা বাইরে কেউ নিয়ে যেতেও দেখেনি। লাশের ছোট ছোট টুকরো করে সেটা ব্যাগে করে এখান থেকে ফেলা হয়েছে, কারণ পুরো লাশটা তো এখান থেকে ফেলা যাবে না। নিচে গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করব যারা এখান থেকে বিল্ডিং এর ময়লা তোলে। শোনো, এখানে তুমি এমন কোনো ব্যাগ দেখেছো যাতে রক্ত লেগে আছে? রক্ত? না স্যার, আমি কোনো রক্তের থলি দেখিনি স্যার। দেখো, কোনো ভাবনা চিন্তা না করে কথা বলে ফেলো না। আমরা নলিনীর ফ্ল্যাটে রক্ত পেয়েছি, যেখান থেকে নোংরা ফেলা হয় সেখান থেকে, বুঝেছো? এটাই আমাদের সন্দেহ। খুনি লাশটা টুকরো টুকরো করে এখান থেকে ফেলেছে। হে ভগবান, এসব আপনি কি বলছেন স্যার? এই কারণেই তো আমরা এখানে জিজ্ঞাসাবাদ করছি। বলো, কি দেখেছো তুমি? আমি কিছুই দেখিনি স্যার। যদি দেখতাম তাহলে আপনাকে বলেই দিতাম স্যার। সত্যি বলছো তুমি? কিচ্ছু দেখোনি? কিছু না স্যার, আমি সত্যি বলছি স্যার। ওয়াচম্যান, এদিকে এসো। তুমি কিছু বলতে পারবে যা থেকে আমরা একটু হেল্প পেতে পারি? তোমাকে তো বিল্ডিং এর চারিপাশে ঘুরতে হয়, কিছু তো দেখে থাকবে। না স্যার, আমিও কিছু জানি না, যতটুকু জানতাম আগেই বলে দিয়েছি। আসুন, রক্ত দেখে এটাই বোঝা যাচ্ছে লাশ এখান থেকেই ফেলা হয়েছে। তাহলে নাতাশা যারা নোংরা তোলে তারা কি করে লাশ দেখলো না? এটাও তো হতে পারে যে খুনি টুকরোগুলো ওপর থেকে ফেলেছে, তারপর খুব তাড়াতাড়ি নিচে নেমেছে আর লাশের টুকরোগুলো নিয়ে চলে গেছে। একটা কাজ করি, এটাকে ভালো করে খুঁজে দেখি, দেখা যাক কোথাও রক্তের চিহ্ন পাই কিনা।
এই দেখো এখানে রক্ত এখানেও আছে। তার মানে আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। হ্যাঁ, তোমরা দুজন এখানে থাকা সত্ত্বেও খুনি লাশটা নিয়ে চলে গেল আর তোমরা জানতে পারলে না? স্যার এই এরিয়াতে একটাই সেলুন আছে যেটা নলিনীর বাড়ির একদম পাশে। এটা ইয়েস স্যার। দেখা যাক এখান থেকে কি জানা যায়। এক্সকিউজ মি স্যার, এটা লেডিস স্যালন, পুরুষদের জন্য এখানে কোনো স্পেস নেই। জানি তো। আপনি জানেন তবুও আপনি ভেতরে চলে এলেন? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আমরা কিছু জিজ্ঞেস করতে চাই আপনাদের। সিআইডি? কি হয়েছে স্যার? আপনার এখানে কোনো মহিলা এসেছিল যে নিজের চুল কার্লি করেছিল 2 দিন আগে? স্যার এখানে তো প্রতিদিনই অনেক মহিলারা আসেন। না, আমরা এমন একটা মহিলার কথা বলছি যিনি চুলটাকে কার্লি করতে এসেছিলেন আর হঠাৎ করে উঠে চলে গেছেন। হঠাৎ করে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। একজন মহিলা এসেছিলেন 2 দিন আগে, ওনার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু হঠাৎ করে উনি মাঝপথে উঠে চলে যান। কেন কেন চলে গেছে? কিছু বলেছে ও? স্যার সেটা তো আমি জানি না। অ্যাকচুয়ালি ওনার ফোনে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছিল। ঝগড়া হচ্ছিল? কার সঙ্গে? এটা আমি জানি না স্যার। আচ্ছা, ঝগড়ার সময় ও কোনো নাম ধরে ডেকেছিল কাউকে? আই এম সরি স্যার, আমি সেটাও শুনিনি। আচ্ছা, এটা তো বলতে পারবেন যে ও কি ধরনের কথা বলছিল? হ্যাঁ স্যার, উনি ফোনে কাউকে একটা হুমকি দিচ্ছিলেন আর তারপর হঠাৎ করেই উনি ওইখান থেকে চলে যান, তাও আবার পেমেন্টটা না দিয়ে। ওর কোনো নাম টাম জানেন না আপনি? কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বলছি, আমার কাছে সমস্ত ডিটেলস রয়েছে। এই যে শনিবার বিকেল 4টের সময়। কি নাম কি এর? মল্লিকা। মল্লিকা ছিল ওনার নাম। মল্লিকা? কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার লেখা রয়েছে আপনার কাছে? ল্যান্ডলাইন নাম্বার আছে ওনার। একটা কথা পরিষ্কার যে খুন নলিনীর বাড়িতেই হয়েছে। দেওয়ালের ওপরে যে রক্ত ছড়ানো আছে সেটা দেখে মনে হয় যে যখন খুন হচ্ছিল তখন খুনি আর মল্লিকার সাথে কোনো হাতাহাতি হয়েছিল। হয়তো নিজেকেও বাঁচানোর চেষ্টা করেছিল। হ্যাঁ স্যার। স্যার এটা দেখুন, পুনিতের ঘরের দেয়ালে এই রক্ত দেখে বোঝাই যাচ্ছে যে কেউ জেনে বুঝে এই রক্তটা ছড়িয়েছে। আর এই যে স্যার, লাশটাকে ঘষ্টানোর দাগ, এই দেখুন স্যার, দেখে মনেই হচ্ছে এটা কেউ ইচ্ছে করে করেছে। মল্লিকার খুন নলিনীর বাড়িতেই হয়েছে। পরে লাশটাকে কাটা হয়েছে, ব্যাগে পোড়া হয়েছে, আর ব্যাগটাকে ময়লা ফেলার জায়গায় ফেলে দেওয়া হয়েছে যাতে আশপাশের লোকজন বুঝতে না পারে। আর স্যার, নোংরা থেকে লাশটাকে বের করে পুনিতের বাড়িতে নিয়ে গেছিল। কিন্তু স্যার, পুনিতের বাড়িতেও তো কোনো লাশ পাওয়া যায়নি। সেটাই তো, যদি লাশটাকে গায়েব করলো তো কোথায় করলো? যদি পুনিতের বাড়িতেই লুকানো ছিল তাহলে লুকানো না কেন? সেটাকে অন্য জায়গায় বা কেন নিয়ে গেল? স্যার খুনির মাথা কি চলছে আমরা এখনো ধরতে পারিনি। খুন করা হলো নলিনীর বাড়িতে, লাশ ফেলা হলো আরেক জায়গায়, আর রক্ত পুনিতের বাড়িতে লাগানো হলো। হ্যাঁ, কোথায়? ফার্নিচার শোরুমে। ওকে। বিবেক? হ্যাঁ বিবেক বলছিল মল্লিকা যে ফোন থেকে বিউটি সেলুনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করেছিল সেটা কোনো ফার্নিচার শোরুমের। স্যার আপনার সোফা সময় মতো পৌঁছে যাবে। আরে আমি বললাম না সময় মতো পৌঁছে যাবে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? শুনুন। হ্যাঁ, এখানকার মালিক কোথায়? মালকিন তো নেই, ওনার হাজবেন্ড আছেন। ডাকবো? হ্যাঁ ডাকো। এখানকার পরিবেশ দেখে তো মনে হয় না মল্লিকার ব্যাপারে কেউ জানে। তাই তো মনে হচ্ছে, হয়তো কেউ জানেই না যে ও মারা গেছে। বোধহয় স্বামীও জানেন না। কে জানে ভদ্রলোকের উপর দিয়ে কি যাবে। হ্যাঁ বলুন। মিস্টার পুনিত। আমার নাম পুনিত। পুনিত? তুমি সেই পুনিত না যার মাড আইল্যান্ডে ফার্ম হাউস আছে, যার বাড়ি থেকে আমরা রক্ত পেয়েছিলাম? আপনারাও সিআইডির লোক? আগে হ্যাঁ। আপনার কি জানতে পেরেছেন যে আমার ফার্ম হাউসে কার খুন হয়েছে? আপনি সত্যি কিছু জানেন না কার খুন হয়েছে? আমি কি করে জানবো? জানাটা উচিত ছিল পুনিত বাবু, কারণ ওখানে যার খুন হয়েছে
উনি আপনার স্ত্রী মল্লিকা দেবী। কি? মল্লিকা খুন হয়ে গেছে? আর খুন আপনি করেছেন? কি আপনারা কি বলছেন? এটা মিথ্যে। আমি কেন মারবো আমার ওয়াইফকে? মিস্টার পুনিত, ওয়াইফের খুন হয়েছে তো হাজবেন্ড ছাড়া আর কে জানবে যে কেন খুনটা হয়েছে? এটা আপনারা দেখুন। এক সেকেন্ড, মল্লিকা কি করে খুন হতে পারে? কেন কেন হতে পারে না? কেননা ও তো অস্ট্রেলিয়াতে আছে। ও তো 2 দিন আগেই অস্ট্রেলিয়াতে গেছে। উনি অস্ট্রেলিয়ায় নেই, বরং ফ্লাইট ধরার আগে উনি খুন হয়ে যান। কি? ওকে কেন মারলেন? আমি মারিনি মল্লিকাকে। তাহলে কে মেরেছে? আমি জানি না, আমি জানি না ম্যাডাম, আমি জানি না। ওকে কতবার আমি বলেছিলাম মল্লিকা যাওয়ার পর অন্তত একবার আমাকে একটা ফোন করে দিও, কিন্তু কোনোদিন কথা শুনেনি। আরে আমি তো এটা ভেবে বসেছিলাম যে আমার ওয়াইফ অস্ট্রেলিয়াতে আছে, কিন্তু এখন ব্যাস ব্যাস ব্যাস, এবার কান্না টান্না বন্ধ করুন। খুনের আগে ওনার সাথে ফোনে কারোর সাথে ঝগড়া হয়? যদি আপনি না হন তাহলে কে ছিল? আমি জানি না, আমি জানি না। তাহলে আপনি সহজে বলবেন না। মল্লিকার ফোন নাম্বার দিন আমাদের। খবর একদম পাক্কা তো? ওকে ওকে ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। মল্লিকার কল রেকর্ডস থেকে জানা গেছে ও শেষ ফোনটা অনুজকে করেছিল। ও, তার মানে ওর ঝগড়া অনুজের সাথেই হয়েছিল। কোনো অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ, ঠিকানা পেয়েছি। একটা কাজ করি, অনুজকে গিয়ে জিজ্ঞেস করি, যদি কিছু জানা যায়। ইয়েস। এক্সকিউজ মি। ইয়েস, আমরা অনুজের সাথে দেখা করতে চাই। ও এখানেই কাজ করে। কি কাজ ছিল আপনার? কাজের কথা তো আমরা তাকেই বলবো। কাজ চলছে, কারোর সাথে দেখা হবে না। আপনারা লাঞ্চ ব্রেকের পরেই আসুন। দেখুন, অত সময় নেই আমাদের, এক্ষুনি ডাকুন ওকে। বলুন সিআইডি থেকে লোক এসেছে। সিআইডি? আগে হ্যাঁ। সোনাল, এই মাসে সেলস রিপোর্টটা একটু বের করে দাও তো। স্যার, এনারা দেখা করতে এসেছেন। ও, মিস্টার অনুজ। সিআইডি এখানে? স্যার, আমি আপনাদের আগেও বলেছিলাম যে নলিনীর খুনের ব্যাপারে কিছুই জানি না। তুমি নলিনীর বাড়ির ব্যাপারে কিছু জানো না, কিন্তু তুমি মল্লিকাকে তো নিশ্চয়ই চেনো। মল্লিকা? হ্যাঁ স্যার, আমি চিনি। দ্যাট শুড বি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ও মল্লিকাকে চেনে? তাহলে তো তুমি এটাও জানো যে মল্লিকার খুন হয়ে গেছে। হোয়াট? মল্লিকা খুন হয়ে গেছে? মল্লিকার খুন হয়েছে, আর তাও তোমার নাকের নিচে, তোমার পড়শি নলিনীর বাড়িতে। তুমি করেছো? স্যার, আমি মল্লিকাকে খুন করিনি স্যার। মরার আগে মল্লিকার সাথে তোমার ঝগড়া হয়েছিল না? হ্যাঁ স্যার, হয়েছিল, কিন্তু আমি মারিনি স্যার ওকে। তাহলে কে মেরেছে ওকে? আমি জানি না স্যার কে মেরেছে। কি নিয়ে হয়েছিল ঝগড়া ওর সাথে? আমি মল্লিকাকে কলেজে পড়ার সময় থেকে চিনি। ইনফ্যাক্ট নলিনী আমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করিয়েছিল। ও আমাকে বিয়ে করতে চাইতো স্যার। কি? কিন্তু ও তো বিবাহিত ছিল। হ্যাঁ স্যার, কিন্তু তবুও আমাকে বিয়ে করতে চাইতো। তুমি কি বললে? আমি ওকে বারণ করে দিয়েছিলাম, আর উত্তর শোনার জন্য আমাকে ফোন করেছিল, আর আমাকে ফোনে হুমকি দিচ্ছিল। কিসের হুমকি দিচ্ছিল সে ফোনে? এটাই যে যদি আমি ওকে বিয়ে না করি তাহলে আমার জীবন নষ্ট করে দেবে। ও আমার বাড়িতেও আসতে চেয়েছিল স্যার। ও, কিন্তু তোমার বাড়িতে আসেনি, ও গিয়ে মরল নলিনীর বাড়িতে। এই নলিনী মল্লিকাকে ভালো করে চিনত, কিন্তু তাও আমাদের বলেনি। ও তো এটাও জানতো যে পুনিত মল্লিকার হাজবেন্ড, তবুও চুপ ছিল। কোনো তো কারণ হবে যে জন্য আমাদের বলেনি ও, কিন্তু কি কারণ ছিল এক্ষুনি জানা যাবে। ওয়াচম্যান তো বলছিল যে বাড়িতেই আছে। আবার এমন ব্যাপার নয় তো যে আমাদের আসার খবরও আগে থেকেই পেয়েছে আর এখান থেকে পালিয়েছে? স্যার, এরমটা হলে তো ওয়াচম্যানের চোখে পড়তো। হ্যাঁ, সেটাও তো একটা কথা। হয়তো ভয় লুকিয়ে আছে। ফ্রেডি, একটা কাজ করি, দরজা ভেঙে ফেলি। স্যার, ও মারা গেছে। তার মানে খুনি জানতো যে আমরা এখানে আসবো। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই ধস্তাধস্তি হয়েছে। লাশ এখনো গরম আছে, মানে খুব বেশিক্ষণ হয়নি মারা গেছে। তার মানে খুনি আশেপাশে আছে। ফ্রেডি, নাতাশা চেক করো।
স্যার, চাবির একটা গোছা পেলাম স্যার, আর চাবির রিংয়ে এম লেখা আছে। এম? হ্যাঁ। এম মানে মল্লিকা? স্যার, ভেতরে কেউ নেই। ফ্রেডি, লাশকে ফরেন্সিকে পাঠাও, তার সাথে এই ছুরিটাও। এখন এই চাবি এই কেসের তালা খুলবে। কি হলো, কিছু জানতে পারলেন আপনারা যে মল্লিকার খুনটা কে করেছে? আমরা আপনার স্ত্রীর খুনিকে ধরার চেষ্টা করছি মিস্টার পুনিত, কিন্তু কি করব, এরই মধ্যে যে আরো একটা খুন হয়ে গেছে। আর একটা খুন হয়ে গেছে? কার? আপনার স্ত্রীর বান্ধবী নলিনীর। নলিনীকে আপনি তো চেনেন না? আমি আপনাকে ফটো দেখিয়েছিলাম। আমি চিনি না কোনো নলিনীকে। আমরা লাশের পাশ থেকে চাবির একটা গোছা পেয়েছি, যার চাবির রিংয়ে এম লেখা আছে। এই গোছাটাকে নিশ্চয়ই চেনেন আপনি। এই চাবিগুলোকে এর আগে আমি কখনো দেখিনি। এই চাবিতে এম লেখা আছে। এম? হ্যাঁ, লেখা আছে তো। এম মানে হলো মল্লিকা। এটাও কোনো কথা হলো? শুধু এম লেখা আছে, তার মানে কি এটা যে এই চাবির গোছাটা মল্লিকার? স্যার জল। আরে স্যার, এই চাবির গোছা আপনি কোত্থেকে পেলেন? এটা তো মল্লিকা ম্যাডামের। শুনলেন মিস্টার পুনিত, এবার তো নিশ্চয়ই এম এর মানে বুঝে গেছেন। মল্লিকা। এরকম দুটো গোছা ছিল, একটা মল্লিকা ম্যাডামের কাছে ছিল আর একটা এনার কাছে, তাই না স্যার? হ্যাঁ, তুমি যাও এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, কিসের কিসের চাবি আছে এতে? ম্যাডাম, বাড়ির চাবি আছে, আর ফার্ম হাউসের আছে, আর আর গ্যারেজেরও আছে। গ্যারেজ? কার গ্যারেজ? মল্লিকা ম্যাডামের গ্যারেজ ওটা। সেই গ্যারেজটা দেখাও, হয়তো সেখান থেকে কিছু জানা যাবে। আমি তো প্রথম থেকেই বলছি আপনাদের, ওখানে কিচ্ছু নেই। আপনারা শুধু শুধু নিজেদের সময়টা নষ্ট করছেন। সেটা তো দেখার পরেই জানা যাবে আমরা আমাদের সময় নষ্ট করছি কি না, বুঝেছ? কিছু নেই, কিছু নেই এখানে, দেখুন না। অদ্ভুত একটা গন্ধ এখানে। ও অনেকগুলো ময়লা একসাথে, ও উল্টো পাল্টা জিনিস রয়েছে, তাই গন্ধ আসছে। নাতাশা, গন্ধটা এখান থেকে আসছে। আপনারা সময় নষ্ট করছেন, আমি আবার বলছি আপনাদের। এই ডিকি থেকে আসছে গন্ধটা। ডিকি থেকে? গন্ধ তো ডিকি থেকে আসছে। আরে নাতাশা, তোমার কাছে হেয়ারপিন আছে? হ্যাঁ। এটা তো লাশের টুকরো। এটা তো মল্লিকা। মল্লিকা? নিজের বউকে কেটে গ্যারেজে লুকিয়ে রেখেছিস আর বলছিস সে গ্যারেজে কিছু নেই?
আমি মারিনি মল্লিকাকে, আমি মারিনি। তুমি মারোনি মল্লিকাকে? হ্যাঁ, তোমার গ্যারাজে তোমার স্ত্রীর লাশ, আর তুমি বলছো যে তুমি মারোনি। কে মেরেছে তাহলে? আর এই লাশ কোথা থেকে এলো? লাশ তো আমি লুকিয়ে রেখেছিলাম স্যার, কিন্তু আমি মারিনি মল্লিকাকে স্যার, আমি মল্লিকাকে মারিনি, সত্যি বলছি। তাহলে কে মেরেছে? আমি জানি না, কিন্তু আমি মারিনি, আমাকে বিশ্বাস করুন। দেখুন, প্রতিবার ছুটি কাটাতে আমি আমার ফার্ম হাউসে যেতাম, আর যাওয়ার আগে আমি আমার চাকরকে খবর দিয়ে দিতাম, কিন্তু এইবার ওকে খবর না দিয়ে আমি ফার্ম হাউসে চলে গেলাম। তারপর যেই আমি ফার্ম হাউসের ঘরে ঢুকলাম, দেখলাম ওখানে চারদিকে শুধু রক্ত আর রক্ত, আর মল্লিকার লাশটা একটা প্লাস্টিকে জড়ানো ওই কোণাতে পড়েছিল। তাহলে তুমি পুলিশকে কেন জানালে না? আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাম, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাকে কেউ বিশ্বাস করবে না। কেন? কেননা মল্লিকা আর আমার মাঝখানে সবসময় ঝগড়া লেগেই থাকতো, তার জন্য। আচ্ছা, সেই জন্য নিজের বউয়ের লাশটাকে এখানে লুকিয়ে রাখলি তুই? হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে আমার গ্যারেজের থেকে সেফ জায়গা আর কোনো কিছু হবে না, কেননা মল্লিকা অস্ট্রেলিয়া ছিল, ওর গাড়ি আর ওর গ্যারেজটা কেউ ইউজ করবে না, তাই আমি লাশটাকে এখানে লুকালাম। তারপর কি করলে? লাশটা এখানে লুকানোর পর আমি রক্ত পরিষ্কার করার জন্য ফার্ম হাউস যাচ্ছিলাম, কি রাস্তাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তোমার খেল খতম, এবার তোমাকে গ্রেফতার করা হলো মিস্টার পুনিত। বড়ই অদ্ভুত কেস এটা। এই মহিলার ঝগড়া এক জায়গায় হলো, আর মরল গিয়ে আরেক জায়গায়। স্যার, ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। খুনি খুন করার পরে লাশটাকে ওর স্বামীর বাড়িতে নিয়ে যায়, এরকম কখনো হয় স্যার? ওয়াইফকে খুন করার পরে লাশটাকে লুকোনোর বদলে স্বামীর বাড়িতে নিয়ে যায়। তার উপর ভাবুন স্যার, সেই বেচারি নলিনী, সে নিশ্চয়ই কিছু জানতো মল্লিকার খুনের ব্যাপারে, তাই তো ওকেও খুন করলো। খুনি বড়ই চালাক ফ্রেডি। খুন করবার পর লাশটাকে 10 জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে কেউ এটা বুঝতেই না পারে যে আসলে এর খুনটা ঠিক কোথায় হয়েছিল। অভিজিৎ, এই যে লাশের টুকরোটা তোমরা এনেছো, এটা তো এই মেয়েটেরই বটে, মল্লিকার, কিন্তু এই টুকরোটা দেখার পর মনে হচ্ছে যে খুনি বাঁ হাতে কাজ করে। তার মানে খুনি লেফটি? হ্যাঁ, ল্যাটা। কারণ টুকরোটা দেখে মনে হচ্ছে যে লাশটা কাটার যে কায়দা সেটা বাঁ দিক থেকে ডান দিকে গেছে। আর স্যার, আর এই নলিনীর খুনিও একজন লেফট হ্যান্ডেড, তার মানে হলো ও নিজের সব কাজ বাঁ হাত দিয়েই করে। তাহলে মল্লিকার খুনি আর নলিনীর খুনি একজনই? হয়তো, হতেও পারে। এটা কোনো প্রতিবেশী হবে স্যার, যার নলিনীর ফ্ল্যাটের ব্যাপারে সম্যক ধারণা ছিল, যে ফ্ল্যাটে আসা যাওয়া করত, যে এটাও জানতো নলিনী কখন কি কাজ করত, কখন আসতো, কখন যেত, আর যে এটাও জানতো যে নলিনীর বাড়িতে ময়লা কোথা দিয়ে বাইরে ফেলা হয়। একটা কথা বলবো? বলো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে খুনিকে ধরবার। আরে তাহলে শুভ কাজে দেরি কেন? বলো, গিয়ে ধরে নিচ্ছি খুনি। আমি সাহায্য করব? ও একটু করে দাও না প্লিজ। একটা নিলেই হবে। আরে বাবা, পাগল নাকি? আরে আপনি ঠিক আছেন? একটু হেল্প করুন না, দেখি। আরে ও রামাইয়া রে, মুঝে বাঁচালো। ভাই, কি করছো? স্যার, আপনাদের এই পদ্ধতিটা পুরোটাই ভুল। আপনাদের কোনো অধিকার নেই এইভাবে কাউকে হ্যারাস করার। কিন্তু আমরা কি দোষ করেছি? আমাদের এখানে কেন ডেকে নিয়ে এসছেন? আমরা নলিনীর প্রতিবেশী, এটা কি আপনাদের চোখে দোষের নাকি? চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমরা জানি কে কি করেছে। তাহলে যে করেছে তাকে ধরে নিয়ে আসুন। আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? খুনি কে সেটা বলার জন্যে। খুনি কে? খুনিকে দেখতে পেয়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। তার মানে খুনি এখানে নেই, কোথাও বাইরে থেকে আসবে নাকি? না না, এখানেই আছে, আমাদের মধ্যেই। কিন্তু খুনি তো আপনাদের মধ্যে কেউ হতে পারে না। তাহলে কি খুনি আমাদের মধ্যে থেকে কেউ? আমাদের মধ্যে কেউ কি করে হবে? আমরা তো সবাই প্রতিবেশী। এখনই জানতে পেরে যাবেন। তার আগে বলুন, কাল রাতে আপনাদের সাথে কারোর সাথে কোনো
অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে? এনিথিং স্ট্রেঞ্জ কাল রাতে বিল্ডিংয়ে বা রাস্তায়? মানে আমাদের সঙ্গে? আজ্ঞে হ্যাঁ, আপনাদের সাথে। কিন্তু আপনারা কি করে জানলেন? আমরা সবকিছু জানতে পেরে যাই রিমা দেবী, সবকিছু। তার মানে ওসব কিছু আপনারা করেছিলেন? কি করব, করতে হয়। খুনিকে ধরবার জন্য না জানি আমাদের কত কিছু করতে হয় জানেন। দেখতে চান আপনারা যে খুনি আসলে কে? খুনি এ হলো খুনি। মা, তুমি? রিমা আন্টি? আগে হ্যাঁ, আপনাদের রিমা আন্টি। রিমা দেবী, যখনই আমরা জানতে পারলাম যে খুনি বাঁ হাতে সব কাজ করে, লেফট হ্যান্ডেড ল্যাটা, তখনই নাটকটা করি। আর খুনিকে ধরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। এবার এটা বললো যে খুন কেন করলে? আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। তার মানে? মল্লিকা অনুজা নলিনীর সঙ্গে কলেজে পড়তো। অনুজার মল্লিকা একে অপরকে ভালোবাসতো, আর ও আত্মহত্যা করারও চেষ্টা করেছিল যখন মল্লিকা ওকে ছেড়ে দেয়। তারপর কে জানে কোত্থেকে আবার এসে হাজির হলো ওর জীবনে। সেটা কি করে? মল্লিকা অনুজকে বলেছিল প্রিয়াকে ছেড়ে দিতে, আর ও পুনিতকে ডিভোর্স দিয়ে অনুজকে বিয়ে করবে। আর ও অনুজকে শাসিয়েছিল যদি ও এমনটা না করে তাহলে অনুজের জীবন বরবাদ করে দেবে, আর ওর পক্ষে এটা সম্ভব ছিল। ওকে মারলেন কি করে আপনি? আমি ওকে নলিনীর বাড়িতে ডাকি। আমি জানতাম যে নলিনী বাড়িতে নেই। নলিনী চাবি কোথায় রাখে সেটাও আমি জানতাম। আর ওকে বাড়িতে ডেকে এনে মেরে দিলে? আর নলিনী, ওকে কেন মারলে? কারণ নলিনী জেনে গেছিল যে আমি মল্লিকাকে খুন করেছি। ও পুলিশকে সবকিছু বলে দেবে বলেছিল, আর মল্লিকা চাবির গোছাটাও ওর কাছে রেখে দিয়েছিল। সামান্য এইটুকুর জন্য রিমা দেবী আপনি দুটো প্রাণ নিলেন? যেই বয়সে ভগবানের নাম নেওয়া উচিত সেই বয়সে আপনি জেলের হাওয়া খান। ফাঁসির হুকুম আসা পর্যন্ত।